Assalamu alaikum to everyone. Good evening. I hope all of you are quite well by the grace of the Almighty, and I am also well. Today, I am going to start my class at this moment, so everyone be attentive and enjoy the class. In our class, I will discuss in front of you sentence. অর্থগতভাবে সেন্টেন্স হচ্ছে পাঁচ প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ আর এক্সক্লামেটরি। কিন্তু গঠনগতভাবে সেন্টেন্স হচ্ছে তিন প্রকার: সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স। সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড: সরল বাক্য, যৌগিক বাক্য এবং জটিল বাক্য। গত ক্লাস আমি ভার্ব নিয়ে কথা বলেছিলাম, সেই ভার্বের জায়গাটাতে আমি অবশ্যই যাব। তো তার আগে আমরা গঠনগতভাবে সেন্টেন্স যে তিন প্রকার এগুলা নিয়ে একটু কথা বলবো, কারণ আমরা যখন লিখতে যাই রিটেন ইংলিশে আমাদের এটা খুব প্রয়োজন হয়। তো আমরা সেটা এখন একটু দেখব। সিম্পল সেন্টেন্স, সরল বাক্য। A simple sentence is a sentence having only one subject. এখানে একটি মাত্র সাবজেক্ট বা কর্তা থাকবে। কোথায়? সিম্পল সেন্টেন্সে। অ্যান্ড অনলি অন ফাইনিট ভার্ব, এবং একটি সমাপিকা ক্রিয়া থাকবে। কোথায়? সিম্পল সেন্টেন্স। আমরা কি পেলাম? এই সরল বাক্যে একটি সাবজেক্ট থাকবে এবং একটি ফাইনিট ভার্ব থাকবে। গত একটা ক্লাসে আমি খুব সুন্দর করে ফাইনিট এবং নন ফাইনিট, ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ, অক্সিলারি এবং প্রিন্সিপাল এই ভার্বগুলো নিয়ে কথা বলেছিলাম। একটা কথা বলা হয়ে থাকে, কোচিং বা প্রাইভেট বা টিউশনি, এটার অর্থ হচ্ছে রেগুলারিটি মেইনটেইন করা। যারা গতকাল ক্লাসে ছিল না তারা আজকের এই ফাইনিট ভার্বটি বুঝতে পারবে না, কিন্তু যারা ধারাবাহিকভাবে রেগুলার ক্লাস করে তারা কিন্তু প্রত্যেকটা বিষয় আমি যেভাবে বুঝিয়ে দেই পরবর্তীতে বাসায় এগুলো না দেখলেও না পড়লেও কিন্তু অনেকটা মনে থাকে। দেখলে তো আরো বেশি ভালো হয়। তো বলা হচ্ছে সরল বাক্য বা সিম্পল সেন্টেন্সে একটি সাবজেক্ট থাকে এবং একটি ফাইনিট ভার্ব থাকে। যে সেন্টেন্সে একটি মাত্র সাবজেক্ট এবং একটি মাত্র ফাইনিট ভার্ব বা সমাপিকা ক্রিয়া, মনে রাখবেন ফাইনিট ভার্বের বাংলা অর্থ হচ্ছে সমাপিকা ক্রিয়া থাকে, তাকে সিম্পল সেন্টেন্স বলে। এই সংজ্ঞাটি যদি কারো মনে থাকে, এটি যদি কেউ মনে রাখতে পারে, তাহলে কিন্তু তার সাবজেক্ট ফাইনিট ভার্ব সম্পর্কে কোনো সমস্যা হবে না। A simple sentence is a sentence having only one subject and only one finite verb. যে সেন্টেন্সে একটি মাত্র সাবজেক্ট মানে হচ্ছে কর্তা, একটি কর্তা থাকবে। কেমন? আমি একটু উদাহরণ দেই। হি ইটস রাইস। সবাই একটু ভালো করে দেখেন বাক্যটা। হেয়ার ইউ ক্যান সি হি ইটস রাইস। এখানে একটি মাত্র সাবজেক্ট থাকবে সিম্পল সেন্টেন্স বা সরল বাক্যে। সেই এখানে সাবজেক্ট হচ্ছে হি। সাবজেক্ট কি? হি। আর বলেছি একটি মাত্র সমাপিকা ক্রিয়া। দেখেন এই ইটসটাকে বলা হচ্ছে সমাপিকা ক্রিয়া। কি জন্য এটাকে সমাপিকা ক্রিয়া বললাম? সমাপিকা এটার অর্থ হচ্ছে যে কথাটি বললে বা এমন একটা ভার্ব বলবো যেখানে আর মনের অন্য কোনো কিছু শোনার ইচ্ছা থাকে না, তাকে সমাপিকা ক্রিয়া বলে। এমন একটি ভার্ব বলবো যে ভার্বটির দ্বারা বাক্যটা সমাপ্ত হয়ে যাবে। সে ভাত খায়। এখানে এই খাওয়া কথাটা বললে আর কোনো কিছু শোনার বাকি থাকে না, এটাকে বলা হয় ফাইনিট ভার্ব। সবাই আমাকে শুনতে পারছেন? ক্যান ইউ হেয়ার মি প্রপারলি? ওকে। বিষয়গুলো খুব ভালোভাবে একটু দেখবেন। সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স আমরা প্রায় কিন্তু কনফিউজড হয়ে যাই যে এই বাক্যগুলো কেমন। অর্থগতভাবে সেন্টেন্স পাঁচ প্রকার: অ্যাসার্টিভ অর্থাৎ বিবৃতিমূলক বাক্য, ইন্টারোগেটিভ প্রশ্নবোধক বাক্য, ইম্পারেটিভ আদেশ, উপদেশ, অনুরোধমূলক বা অনুজ্ঞাসূচক বাক্য, অপটেটিভ ইচ্ছা বা আশীর্বাদ সূচক বাক্য, এক্সক্লামেটরি বিস্ময়সূচক বাক্য। তো আমরা এখন দেখতেছি গঠনগতভাবে সেন্টেন্স তিন প্রকার: সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স। সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স। তো এখানে হি ইটস রাইস, দেখেন হি একটি মাত্র সাবজেক্ট আছে আর ইটস রাইস, তো এই ইট হচ্ছে একটা ফাইনিট ভার্ব, সমাপিকা ক্রিয়া। তো এই জন্য এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। একটি মাত্র সাবজেক্ট আর একটি মাত্র ফাইনিট ভার্ব থাকবে। হি বট এ পেন, আই স্যাট আন্ডার দ্য ট্রি টু মেট ইউ। দেখেন বড় একটা সেন্টেন্স, কিন্তু এখানে সাবজেক্টও একটা, ফাইনিট ভার্বও একটা। আই স্যাট, এই দেখেন সাবজেক্ট আর ভার্ব। আমি বসেছিলাম, বসে পড়েছিলাম। এটা হচ্ছে সাবজেক্ট, আর স্যাট মানে কি? সিট ভার্বের পাস্ট ফর্ম। তাহলে বাক্য যতই বড় হোক, আই লাইক টু প্লে ফুটবল, হি স দেম গসিপিং,
একটি সাবজেক্ট এবং একটি ফাইনিট ভার্ব থাকলে সেই ধরনের বাক্যকে বলা হবে সিম্পল সেন্টেন্স। আচ্ছা, এখানে ব্যাখ্যা দেওয়া হয়েছে, জাস্ট পরবর্তীতে আমরা দেখব কম্পাউন্ড সেন্টেন্স। আগে আমরা কমপ্লেক্স দেখব না, আমরা দেখব হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। এটার অর্থ হচ্ছে যৌগিক বাক্য। এটার অর্থ কি বাক্য? যৌগিক বাক্য। যে সেন্টেন্সে একাধিক প্রিন্সিপাল ক্লজ কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকে। দেখেন, আমি পড়াচ্ছি সেন্টেন্স, এখানে আবার চলে আসলো কনজাংশন, কোঅর্ডিনেটিং কনজাংশন, ক্লজ। তাহলে এই বিষয়গুলো কিন্তু আমাকে পূর্ব থেকে একটু পড়তে হবে। কি পড়তে হবে? এই বাক্য চিনতে গেলে, সেন্টেন্স চিনতে গেলে ক্লজ সম্পর্কে কিন্তু একটু ধারণা থাকতে হবে। ক্লজটা ধারণা থাকলে তাহলে এগুলা বুঝতে সুবিধা হয়। যে সেন্টেন্সে একাধিক প্রিন্সিপাল ক্লজ, প্রিন্সিপাল ক্লজটা হচ্ছে মূল ক্লজ, বাক্যাংশ, মূল বাক্যাংশ। দেখবেন কলেজে হাই স্কুলের যিনি প্রধান, হেডমাস্টার বলা হয়, আর কলেজে গিয়ে হেডমাস্টার বলা হয় না, বলা হয় প্রিন্সিপাল। প্রিন্সিপাল মানে হচ্ছে উনি সকল টিচারদের মূল। তো বলা হচ্ছে একাধিক প্রিন্সিপাল ক্লজ থাকবে, কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকবে, তখন তাকে কম্পাউন্ড সেন্টেন্স বলে। আচ্ছা, এটা আমরা একটু দেখি। হি ইজ পুয়ার, এর অর্থ হচ্ছে সে গরিব। কি লিখলাম? হি ইজ পুয়ার। আর তারপর একটা বাক্য লিখেছি, হি লিডস অ্যান অনেস্ট লাইফ, সে গরিব, সে একটা সৎ জীবন যাপন করে। এই দুইটা বাক্য, দুইটা বাক্যাংশ, একটা মাত্র বাক্য, বড় বাক্য, হি ইজ পুয়ার বাট হি লিডস অ্যান অনেস্ট লাইফ। এই বড় বাক্যটাকে আমরা বাট নামক একটা কোঅর্ডিনেটিং কনজাংশন, কনজাংশন হচ্ছে, মনে রাখবেন, একটা ব্রিজ বা সেতু। পদ্মা সেতু, এখানে নদী ছিল, এই নদীর উপরে, পদ্মা নদীর উপরে সেতু তৈরি করে বাংলাদেশের দুটি অংশ, উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গকে সংযুক্ত করেছে। এখানে দুইটা ক্লজ, দুইটা বাক্য অংশকে সংযুক্ত করেছে এই বাট নামক একটা সেতু দ্বারা, একটা পদ্মা সেতু। তো বলা হচ্ছে এই ধরনের সেতু যদি থাকে, যে সেন্টেন্সে একাধিক প্রিন্সিপাল ক্লজ, দেখেন হি ইজ পুয়ার, সে গরিব, এটা একটা প্রিন্সিপাল ক্লজ। এটা কি ক্লজ বলেন? এটা একটা প্রিন্সিপাল ক্লজ। কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হয়েছে, কোঅর্ডিনেটিং কনজাংশন এখানে কি? বাট। তাহলে একাধিক প্রিন্সিপাল ক্লজ, এটাও একটা প্রিন্সিপাল ক্লজ। হি লিডস অ্যান অনেস্ট লাইফ, হি লিডস অ্যান অনেস্ট লাইফ, এইটাও একটা প্রিন্সিপাল ক্লজ। তো বলা হয়ে থাকে যে একাধিক প্রিন্সিপাল ক্লজ যখন কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকে, তখন সেই বাক্যগুলাকে কম্পাউন্ড সেন্টেন্স বলে, অর্থাৎ যৌগিক বাক্য বলে। কম্পাউন্ড সেন্টেন্স, এখানে ভুল লিখেছে, যৌগিক হবে, জটিল না, এটা হবে হচ্ছে যৌগিক, সরি। আচ্ছা, কম্পাউন্ড সেন্টেন্সের অর্থ হচ্ছে যৌগিক বাক্য। আচ্ছা, এখানে আরো লিখেছি, হি ট্রাইড আ লস্ট বাট ফাইনালি হি ফেইল্ড টু রিচ দেয়ার, হি ইজ স্টুডিয়াস অ্যান্ড ব্রিলিয়ান্ট, আইদার রহিম অর করিম ইজ অনেস্ট, ইউ মাস্ট ওয়ার্ক হার্ড অর ইউ উইল ফেইল। আমাদের মনে রাখতে হবে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কম্পাউন্ড সেন্টেন্স হতে হলে দুইটা ক্লজই প্রিন্সিপাল ক্লজ হতে হবে। এই কথাটা, এই কিওয়ার্ডটা আমরা সবাই মনে রাখবো। কম্পাউন্ড সেন্টেন্স হইতে হলে দুইটাই প্রিন্সিপাল ক্লজ হতে হবে। এই যে কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকবে, দেখেন এই ক্লাসগুলা কিন্তু একটু কঠিন মনে হতে পারে, কিন্তু এগুলা করতে হবে। এগুলা না জানলে সেন্টেন্স তৈরি করা যায় না, সেন্টেন্স আইডেন্টিফাই করা যায় না। এটা কি কম্পাউন্ড সেন্টেন্স, না কমপ্লেক্স সেন্টেন্স, নাকি সিম্পল সেন্টেন্স? হ্যাঁ, এগুলো কিন্তু দেখতে হবে। আমরা শুধু সারা বছর যে সহজ আইটেমগুলো করব এমনটি কিন্তু না। এই ল্যাঙ্গুয়েজটা আমরা এমন ভাবে সাজিয়েছি, শীটপত্রগুলো আপনাদের এমন ভাবে দিব, এগুলো যদি আপনারা ভালোভাবে কেউ কাভার করতে পারেন, 3 মাসের ভিতরে কথা বলতে পারবেন। এখানে অনেক পুরাতন স্টুডেন্ট রয়েছে, অনেকেই দেখবেন কথা বলে। হ্যাঁ, অপসরা নামে একজন রয়েছে, সে অনেক দিন থেকে ক্লাস করছে, গ্রামার আইটেমগুলো সব প্রায় তার আয়ত্তে চলে এসেছে। তো আজকে আমি ক্লজ, সরি, সেন্টেন্স করাচ্ছি। এটা হচ্ছে গঠনগতভাবে যে 3 প্রকার সেটা দেখাচ্ছি, আমরা সবাই মনোযোগ দিয়ে দেখব, জাস্ট একটু ধৈর্য ধরেন। তো বলা হচ্ছে যে এই কম্পাউন্ড সেন্টেন্সে দুইটা ক্লজ থাকে, আর এই দুইটা ক্লজই কিন্তু হয় প্রিন্সিপাল ক্লজ। দুইটা ক্লজই কি হয়? প্রিন্সিপাল ক্লজ। আচ্ছা, এই দুইটা প্রিন্সিপাল ক্লজ, কথাগুলো যে শুনবে সে ক্লজগুলো পারবে। এই দুইটা প্রিন্সিপাল ক্লজ যুক্ত করা হয় কি দ্বারা? অ্যান্ড, অর
বাট, নট, নট অনলি বাট অলসো, আইদার অর, নাইদার নর। এই অল্প কয়েকটা কথা একটু মনে রাখবেন। আর দুইটা ক্লজই প্রিন্সিপাল ক্লজ হতে হবে, তাহলে সেটা কম্পাউন্ড সেন্টেন্স বা যৌগিক বাক্য হবে। এখন আমরা দেখব কমপ্লেক্স সেন্টেন্স বা জটিল বাক্য। আসলে এর নামটা হয়েছে জটিল, কিন্তু এটা খুবই সরল। যে সেন্টেন্সে দেখবেন ক্লাস 5-এ বইতে সরল একটা লেখা থাকে, সরল অঙ্ক করো, সরল করো। আসলে লেখা থাকে সরল, কিন্তু ভিতরে সরল করতে গিয়ে বাধে গরল। তো এখানে যদিও লেখা রয়েছে কমপ্লেক্স সেন্টেন্স, খুব সহজে বুঝিয়ে দিব, একটু বুঝতে পারলেই এটা সহজ মনে হবে। যে সেন্টেন্সে একটি মাত্র প্রিন্সিপাল ক্লজ এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকে তাকে কমপ্লেক্স সেন্টেন্স বলে। কি বললাম? যে সেন্টেন্সে একটি মাত্র প্রিন্সিপাল ক্লজ এবং এক বা একের অধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকে। একটি মাত্র প্রিন্সিপাল ক্লজ। আর একটু আগে কম্পাউন্ড সেন্টেন্সে আমি কি বলেছিলাম? দুইটা ক্লজ থাকবে, দুইটা ক্লজই প্রিন্সিপাল ক্লজ। আর এখানে বলছে একটি মাত্র প্রিন্সিপাল ক্লজ এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকে, তাকে কমপ্লেক্স সেন্টেন্স বলে। যেমন দেখেন, হি নোস, সে জানে। হোয়াট আই থিঙ্ক, আমি যা চিন্তা করি সে তা জানে। দো হি ইজ পুয়ার, যদিও সে গরিব। হি ইজ অনেস্ট, সে সৎ। যদিও সে গরিব, তবুও সে সৎ। উই ইট, আমরা খাই। কেন খাই? সো দ্যাট উই মে লিভ, যাহাতে আমরা বেঁচে থাকতে পারি। তো বলা হচ্ছে উপরের সেন্টেন্স দুইটিতে, এগুলাতে ক্লজ দুইটি করে ক্লজ রয়েছে, সাবজেক্ট দুইটি এবং ফাইনিট ভার্ব রয়েছে দুইটি। এদের মধ্যে একটি করে প্রিন্সিপাল ক্লজ, আরেকটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। দেখেন, উই ইট, আমরা খাই। সো দ্যাট উই মে লিভ, যাহাতে আমরা বেঁচে থাকতে পারি। আচ্ছা, আমরা যদি শুধু এই বাক্যটা বলি কেমন শোনায়? যাহাতে আমরা বেঁচে থাকতে পারি। তাহলে এই বাক্যটি কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ। আর আমি যদি এতটুকু বলি উই ইট, আমরা খাই, দেখেন এখানে একটা সাবজেক্ট আছে, একটা ফাইনিট ভার্ব আছে। তাহলে আমরা বলতে পারি উই ইট, এই ক্লজটুকু হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। আর এই যে ক্লজটা, সো দ্যাট উই মে লিভ, যাহাতে আমরা বেঁচে থাকতে পারি, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এটা কোন ক্লজ? সাবঅর্ডিনেট ক্লজ। উই ইট সো দ্যাট উই মে লিভ, আমরা খাই যাহাতে আমরা বেঁচে থাকতে পারি বা যাহাতে আমরা বাঁচি। তাহলে এখানে বলা হচ্ছে যে একটি প্রিন্সিপাল ক্লজ এবং আরেকটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। একটি প্রিন্সিপাল ক্লজ এবং আরেকটি সাবঅর্ডিনেট ক্লজ। কমপ্লেক্স সেন্টেন্সের কিছু চিহ্ন বা কনজাংশন রয়েছে, যেগুলা দেখলে অবশ্যই আমরা চিনতে পারবো যে এগুলা কমপ্লেক্স সেন্টেন্স। সেই চিহ্নগুলো কি কি? যেমন দেখেন, ইফ, ইফ, সিন্স, টিল, আনটিল, দো, অলদো, WH ওয়ার্ড, দ্যাট, সো দ্যাট, ইন অর্ডার দ্যাট, আনলেস, এটসেট্রা। কম্পাউন্ড সেন্টেন্স কি দেখে চিনবেন? কম্পাউন্ড সেন্টেন্স চিনতে হবে অ্যান্ড, বাট, অর, নট অনলি বাট অলসো, আইদার অর, নাইদার নর, বোথ অ্যান্ড। এইগুলা কোনো বাক্যের ভিতরে যদি থাকে তাহলে সেটা কম্পাউন্ড সেন্টেন্স বা যৌগিক বাক্য। আর কোনো বাক্যের ভিতরে যদি ইফ, সিন্স, till, until, though, although, WH ওয়ার্ড, দ্যাট, সো দ্যাট, ইন অর্ডার দ্যাট, এইগুলা একটু মুখস্থ করে রাখবেন। এগুলা যদি চিনতে পারেন, ধরতে পারেন, তাহলে কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্স সুন্দর করে শিখতে পারবেন। আরো একটা কথা বলেছি, কথাটি ছিল এমন, কম্পাউন্ড সেন্টেন্সে দুইটাই প্রিন্সিপাল ক্লজ থাকে। যে সেন্টেন্সে একাধিক প্রিন্সিপাল ক্লজ, এই পাশেও প্রিন্সিপাল ক্লজ, ওই পাশেও প্রিন্সিপাল ক্লজ, এই নদীর মাঝখানে থাকবে সাবঅর্ডিনেট কনজাংশন, যেমন বলেছি অ্যান্ড, বাট, অর, নর, দেন, নট অনলি বাট অলসো, এগুলা। আর কমপ্লেক্স সেন্টেন্সের যে শব্দগুলো দেখে চিনব সেগুলো হচ্ছে ইফ, সিন্স, টিল, আনটিল, দো, অলদো, WH ওয়ার্ড, এগুলা। আর আরেকটা বলা হচ্ছে, সেটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। এখানে বলা হচ্ছে যে একটি সাবজেক্ট থাকবে আর একটি মাত্র ফাইনিট ভার্ব থাকবে। যেমন হি ইটস রাইস। দেখেন, নাম সিম্পল সেন্টেন্স, কাজেও ঠিক তাই। ওই কম্পাউন্ড এবং কমপ্লেক্সের মতো এখানে কি কোথাও অ্যান্ড, অর, বাট, নর এগুলো কি যুক্ত আছে?
আমার মনে হয় দেখেন এখানে নাই। সরল বাক্য, আই লাইক টু প্লে ফুটবল, হি স দেম গসিপিং, হি ইটস রাইস, উই প্লেড ফুটবল। এই বাক্যগুলো কি হলো? এই সব সিম্পল সেন্টেন্স। এখানে একটি মাত্র সাবজেক্ট থাকবে এবং একটি মাত্র ফাইনিট ভার্ব থাকবে। আমি কি বলেছি? একটি সাবজেক্ট এবং ফাইনিট ভার্ব। এখন আমি যদি কাউকে অনুরোধ করি এই তিনটা বিষয় আমি যতটুক বুঝিয়েছি এতটুক নিয়ে কথা বলতে হবে। এই তিনটা বিষয় নিয়ে একটু বলতে হবে। কে বলতে পারবেন? অপসরা। তিনটা বিষয় আরেকবার একটু বলতে একটু ভালো হতো। আমি তো এতক্ষণ অনেক কষ্ট করে অনেক বুঝিয়ে বলেছি। আচ্ছা, অন্যরা? হ্যাঁ, অবশ্যই বলবো, আবারও বলবো, সমস্যা নেই, আমি আবার বুঝাচ্ছি। অন্যরা কেউ কি পারবেন? আমি এতক্ষণ কি বললাম? এমডি বশির উদ্দিন, হ্যাঁ বলুন। হুম, বশির উদ্দিন বলুন, আপনি বলুন প্লিজ। হুম। ওয়ালাইকুম সালাম। হুম। হুম, ধন্যবাদ। হুম। 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 কম্পাউন্ড অর্থ জটিল জটিল বাক্য। সিম্পল সেন্টেন্সটা হচ্ছে স্যার একটা মাত্র সাবজেক্ট এবং একটা মাত্র ফাইনাইট ভার্ব থাকবে। ধন্যবাদ। তারপর এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। যেমন হি বটস এ পেন বা হি ইটস রাইস। আর কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে যে সেন্টেন্সে একটি প্রিন্সিপাল ক্লোজ এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লোজ থাকে, তাহলে সেটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। উচ্চারণ করব ক্লজ, হ্যাঁ ক্লোজ বলবো না, ক্লজ। ক্লজ। তারপর সেটা হচ্ছে হি নোজ হোয়াট আই থিঙ্ক, বা তার হি ইজ পোর, হি ইজ অনেস্ট। আরেকটা সেন্টেন্স আছে স্যার কম্পাউন্ড সেন্টেন্স, যৌগিক বাক্য যেটা, সেটাতে হচ্ছে স্যার এই একাধিক প্রিন্সিপাল ক্লোজ থাকবে, কোঅর্ডিনেটিং কনজাংশন যুক্ত থাকে, সেটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। যেমন হচ্ছে হি ইজ পোর। ধন্যবাদ, আপনি ভালো বুঝতে পেরেছেন। আচ্ছা, কেউ কি একটু বলবেন শুধু কমপ্লেক্স সেন্টেন্সটা? কমপ্লেক্স সেন্টেন্সটা একটু বলতে হবে। ফাহমিদা, ফেমা। নতুনরা একটু সামনে আসেন তো। আমি যতটা পড়িয়েছি সবাই মনোযোগ দিয়ে আমার কথা শুনেছেন কিনা আমি আপনাদের কাছে একটু জানতে চাই। ইমরান আলী, আপনারা কথা বলার সঙ্গে একটু আনমিউট করলে আমার ক্লাসটা কন্টিনিউ করতে সুবিধা হয়। হুম, এটা বলতে পারবেন? কৃষ্ণা দাস। আপনি বলুন কমপ্লেক্স সেন্টেন্সটা নিয়ে আমি যে আলোচনাটা করেছি, কমপ্লেক্স সেন্টেন্স এটার চেহারা কেমন, এটার গঠন প্রণালী কেমন, বা এটার একটা উদাহরণ বলতে হবে। কমপ্লেক্স সেন্টেন্স, জটিল বাক্য। আপনি কি আমার কথাগুলো শুনেছেন এতক্ষণ আমি যা বলেছি? বলুন তাহলে। হ্যাঁ। হুম। 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 আর এখানে চিহ্ন কি কি থাকে? কি দেখে বুঝবো? এগুলো থাকলে বুঝবো এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। থ্যাঙ্কস এ লট। হুবহু আপনি আপনি যেভাবে আমি চাচ্ছিলাম বলতে পেরেছেন, অনেক ধন্যবাদ। দেখেন এই যে বাক্যগুলো আমি বলেছি, এই বাক্যগুলো আমাদের বড় বড় সেন্টেন্স তৈরি করতে গেলে, বা আমরা যখন একটা বাক্যের সঙ্গে আরেকটা বাক্য সংযুক্ত করতে চাই, আমরা কিন্তু সবাই কথা বলতে পারি, কিন্তু আমরা বড় বড় বাক্য তৈরি করতে পারি না। আই ইট রাইস, হি গোস টু স্কুল, আই এম প্লেইং ফুটবল, এগুলো সবাই বলতে পারি। কিন্তু বড় বড় বাক্য আমাদের তৈরি করতে গেলে একটু সমস্যা হয়। এই বড় বড় তো বাক্য তৈরি করতে গেলে কিন্তু আমাদের এই বিষয়টা প্রয়োজন হবে যে কম্পাউন্ড সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স। কিভাবে হয়? দো হি ইজ পুয়ার, হি ইজ অনেস্ট। যদিও সে গরিব তবুও সে সৎ। তারপর আরো এখানে করেছি যে কম্পাউন্ড সেন্টেন্সের ভিতরে, যেমন হি ইজ স্টুডিয়াস অ্যান্ড ব্রিলিয়ান্ট, সে খুব পড়ুয়া এবং খুব মেধাবী। হি ট্রাইড এ লট, সে প্রচুর চেষ্টা করেছিল, বাট ফাইনালি হি ফেইল্ড টু রিচ দেয়ার, কিন্তু অবশেষে সেখানে পৌঁছাতে সে ব্যর্থ হয়েছিল। দেখেন এই যে বাট, এই বাট নামক একটা কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত রয়েছে, এই জন্য এটাকে বলা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স, যৌগিক বাক্য, অর্থাৎ জোড়া লাগিয়ে দিয়েছে। যৌগিক বাক্যে কি করেছে? জোড়া লাগিয়ে দিয়েছে দুইটা বাক্যকে। কে দিয়েছে? এই বাট নামক একটা পদ্মা সেতু।
মনে রাখবেন পদ্মা সেতু কি করেছে, আগে তো আমরা খুলনা থেকে যখন ঢাকায় যেতে হতো পদ্মায় পাড়ি দিতে হতো ফেরি বা লঞ্চ বা স্পিড বোর্ড, এখন কিন্তু সেখানে সেতু হয়ে গিয়েছে। তো এই পারের সঙ্গে ওই পারের সংযোগ সংযোগ ঘটিয়েছে। এই বাক্যগুলাও কিন্তু ঠিক তাই করবে, কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্স। তো যদি কেউ না বুঝতে পারেন আমি আবারও বুঝাবো। তো এখন আমি বি ভার্ব, ডু ভার্ব, হ্যাভ ভার্ব নিয়ে একটু কথা বলতে চাই। বি ভার্ব, এই ভার্বটা কেন কাজে লাগে, এইটার গুরুত্বটা কি আমরা একটু দেখি। আমরা জানি ভার্ব হচ্ছে, দেখেন আমি প্রথম ক্লাসে আমার ক্লাস থেকে যারা রয়েছেন শুরুতে আমি বলেছিলাম একটা মানুষের ভিতরে দেহের ভিতরে অনেক অঙ্গ প্রত্যঙ্গ না থাকলেও মানুষ বাঁচতে পারে। যেমন কারো যদি একটি কান না থাকে, চুল না থাকে, দাঁত না থাকে, হাত না থাকে, পাও না থাকে, তাই না, বাঁচতে পারে। কিন্তু মানুষের ভিতরে যদি সোল না থাকে, কোনো মানুষের ভিতরে যদি আত্মা না থাকে, তাহলে কিন্তু সেই মানুষটি বাঁচবে না। তো এই ভার্ব হচ্ছে ঠিক তাই, একটা বাক্যে যেমন মানুষের ভিতরে যেমন সোল বা আত্মা থাকে, একটা বাক্যের ভিতরে ভার্বটাও কিন্তু ঠিক তাই। আমরা জানি ভার্ব হচ্ছে একটা সেন্টেন্সের হার্টবিট। দেখেন হার্টবিটটা যদি বন্ধ হয়ে যায়, হৃদস্পন্দন ক্রিয়া যদি থেমে যায়, হি ইজ কল্ড ডেড। ভার্ব ছাড়া আমরা কোনো সেন্টেন্স তৈরি করতে পারি না। সমস্ত ভার্বের মধ্যে একটা গুরুত্বপূর্ণ ভার্ব হচ্ছে বি ভার্ব। সমস্ত ভার্ব, হ্যাঁ, আমরা গ্রামার বইতে 64 প্রকারের ভার্বের সন্ধান পেয়েছি। দেখেন অনেকের কিন্তু মাথা ব্যথা হতে পারে, স্যার এত প্রকার ভার্ব কবে শিখবো। নো, দেয়ার ইজ ডোন্ট বি এ ওয়ারি, এখানে দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই। 10 থেকে 12 প্রকার ভার্বের ব্যবহার, মেইনলি 5 থেকে 6 প্রকার ভার্ব জানতে হবে, বাদ বাকিগুলো আমরা আস্তে আস্তে জানবো, না জানলেও আমাদের চলবে। তো বি ভার্ব নিয়ে আমি এখন কথা বলছি। দেখেন আরেকটু বলি, এই ভার্বের পরিবর্তনই হচ্ছে মূলত টেন্স। অনেকে টেন্স ভালো পারি, অনেকে পারি না। টেন্স মানে হচ্ছে কাল বা সময়। কি বললাম, টেন্স শব্দের অর্থ হচ্ছে কাল বা সময়। তো এই যে টেন্স, এই টেন্স আমরা কিভাবে শিখব, ভার্বের পরিবর্তন বুঝতে পারলেই টেন্স শিখে গেলাম। ভার্বটা কেমন, আমি বারবার যে বলছি ভার্ব, ভার্ব মানে হচ্ছে ক্রিয়া। ভার্ব শব্দের অর্থ কি বলেন, ক্রিয়া। দেখেন আমি একটা বাক্য দেখাই, আই অ্যাম এ ডক্টর, এর অর্থ হচ্ছে আমি হই একজন ডাক্তার বা আমি একজন ডাক্তার। এই বাক্যটায় একটা অ্যাম শব্দ রয়েছে ভার্ব রূপে, কি আছে বলেন, অ্যাম। তো আমরা জানি অ্যাম ইজ আর, এগুলো হচ্ছে প্রেজেন্ট টেন্সের লক্ষণ বা চিহ্ন। ডাক্তারের কাছে গিয়ে রোগের বর্ণনা দিলে ডাক্তার এটা শুনে বুঝতে পারে আপনার কি রোগ হয়েছে। তো এখানে বাক্যটা দেখে আমরা বুঝতে পারতেছি এইটা প্রেজেন্ট টেন্স। কি দেখে আপনি চিনলেন, ডক্টর দেখে, না এটা হচ্ছে আর্টিকেল, আর্টিকেল দেখে চিনলেন, নাকি আইটা হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট দেখে? কোনোটা দেখে আমরা চিনলাম না, আমরা ভার্ব দেখে টেন্স আইডেন্টিফাই করে ফেলেছি। আই অ্যাম এ ডক্টর, আমি একজন ডাক্তার, এটা প্রেজেন্ট টেন্সের একটা বাক্য। কোন টেন্সের বাক্য, প্রেজেন্ট টেন্স। খেয়াল করেন এই অ্যাম ভার্ব যদি প্রেজেন্ট টেন্সের হয়, এখানে যদি ওয়াজ নামক একটা ভার্ব থাকতো, আই ওয়াজ এ ডক্টর, তখন এটা পাস্ট টেন্স বলতাম। আর এখানে যদি উইল বা শ্যাল, আই উইল বি এ ডক্টর, আমি একজন ডাক্তার হব, শ্যাল উইল থাকলে তখন এটা হতো ফিউচার টেন্স। আমি কি দেখে চিনলাম, ভার্ব দেখে। বাংলাতেও কিন্তু তাই দেখে চিনতে হয়, বাংলা বাক্যের ক্রিয়ার দিকে লক্ষ্য করতে হয়। আমি ভাত খেয়েছি, আমি ভাত খেয়েছি, খেয়েছি বললে কখন বুঝায়, একটু আগে খেয়েছি, 5 মিনিট বা 10 মিনিট আগে। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা বাক্য। কি করে চিনলাম, খেয়েছি, গিয়েছি, দেখেছি, করেছি, মেরেছি, ধরেছি। অর্থাৎ বাক্যের শেষে, ভার্বের শেষে ইয়াসি ইয়াসো থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তেসি তেসো তেসেন, খাচ্ছি, যাচ্ছি, ধরছি, মারছি, এগুলা থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, চলমান বর্তমান কাল। আমি ভাত খাচ্ছি, রিনা গান গাচ্ছে, তারা স্কুলে যাচ্ছে, সে মাছ ধরছে। সাধু ভাষায় বলা যায় ধরিতেছে, করিতেছে, হাঁটিতেছে, হ্যাঁ, এগুলা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমার মেইন ফোকাসটা আমি করতে চাচ্ছি ইংলিশের কোনো বাক্যে যদি টেন্স আইডেন্টিফাই করতে হয় ক্রিয়া ভার্বের দিকে খেয়াল করবেন, বাংলাতেও ঠিক তাই, ভার্ব বা ক্রিয়ার দিকে খেয়াল করতে হবে। তো আজকের আমাদের প্রধান আলোচ্য বিষয় হচ্ছে ভার্ব, এবং ভার্বের ভিতরে হচ্ছে বি ভার্ব। দেখেন এতক্ষণ আমরা সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স দেখেছি, এখন আমরা বি ভার্বটা নিয়ে একটু কথা বলবো। কি নিয়ে কথা বলবো, বি ভার্ব। বলা হচ্ছে বি এর অর্থ হচ্ছে হওয়া, থাকা বা কোনো কিছু এর অবস্থান। হওয়া, থাকা বা কোনো কিছু এর অবস্থান। বি নিজেই একটা মেইন ভার্ব।
আবার ব্যবহারের উপরে ভিত্তি করে এটি অনেকগুলা ফর্মে ব্যবহৃত হয়ে থাকে। কি বললাম? বি নিজেই একটা মেইন ভার্ব, আবার ব্যবহারের উপরে ভিত্তি করে এটি অনেকগুলো ফর্মে ব্যবহৃত হয়ে থাকে। যেমন দেখেন বি এর যে ফর্মগুলা, আমরা এগুলা এক নজরে একটু দেখব। বি ভার্বের কি কি ফর্ম হতে পারে? 8টি ফর্ম হবে। দেয়ার আর 8 ফর্মস অফ বি ভার্ব। তো এম, ইজ, আর এগুলা হচ্ছে প্রেজেন্ট টেন্সের ফর্ম। অজ, অয়ার এগুলো পাস্ট টেন্সের ফর্ম। বি স্বয়ং নিজেই একটা ভার্ব। আরেকটা হচ্ছে বিন, বি ডাবল ই এন, আরেকটা হচ্ছে বিই আই এন জি, বিং। এই দুইটা জিনিস একটু খেয়াল করেন। বিন, বি ডাবল ই এন, এটা হচ্ছে বি ভার্বের V3 অংশ। আর এই বিংটা হচ্ছে বি ভার্বের কন্টিনিউয়াস ফর্ম। যেমন আমি ভাত খাইতেছি, আই অ্যাম ইটিং রাইস, ইট ভার্বের সঙ্গে আইএনজি দিয়েছেন, এখানে বি ভার্বের সঙ্গে বিং দেওয়া যায়, বিং। যেমন আমি একজন ডাক্তার হচ্ছি, আই অ্যাম বিং এ ডক্টর। আমি একজন পাইলট হচ্ছি, প্রশিক্ষণ নিচ্ছি এখনো, আই অ্যাম বিং আ পাইলট। এরূপ ক্ষেত্রে বিং ব্যবহার করব। আবার ভয়েস চেঞ্জের, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস করতে গেলেও বিং আসে, সেটা পরে দেখব। আরেকটা হচ্ছে বিন, এই বি ভার্বের V3 হচ্ছে বিন, বি ডাবল ই এন। এই বিন শব্দের অর্থ হচ্ছে হয়েছে, থেকেছে, হ্যাঁ, এমন একটি ভাব বোঝায়। যেমন আপনি কি কখনো কক্সবাজার গিয়েছেন? তুমি কি কখনো কক্সবাজার গিয়েছো? হ্যাভ ইউ ইভার বিন টু কক্সবাজার? এমন বাক্য আমরা অনেকেই পড়েছি ইংরেজিতে, তাই না? হ্যাভ ইউ ইভার বিন টু কক্সবাজার, এখানে বিন শব্দের অর্থ হচ্ছে তুমি কি কখনো কক্সবাজার থেকেছো? আমরা তো কক্সবাজার গিয়েই চলে আসি না, তাই না? একটু দেরি করি। অর্থাৎ কক্সবাজার থেকেছো, এখানে বি মানে থাকা, হওয়া। তো হ্যাভ ইউ ইভার বিন, এই বি ভার্বের V3 ফর্ম হচ্ছে বিন। যেমন ডু, ডিড, ডান, ডানটা হচ্ছে ডু ভার্বের V3, এখানে বি ভার্বের V3 হচ্ছে বিন। আমি আপনাদের কাছে প্রশ্ন করব, হ্যাঁ, উত্তর দেওয়া লাগবে, সেই জন্য খুব মনোযোগ দিয়ে এগুলো দেখতে হবে। সো বি ভার্বের এই 8টি ফর্ম, এখানে 7টি না 8টি হবে। এদের জন্য সবগুলোই হচ্ছে বি মানে হওয়া, থাকা বা কোনো কিছুর অবস্থান। টেন্সের পরিবর্তনের উপর নির্ভর করে বি ভার্বের বিভিন্ন ফর্ম বসে থাকে। যেমন দেখেন প্রেজেন্ট টেন্স, আমি আগেই বলেছি বি নিজেই একটা ভার্ব, যার মানে হচ্ছে হওয়া, থাকা বা কোনো কিছুর অবস্থান বোঝায়। এখানে বি নিজেই প্রেজেন্ট ফর্মে ব্যবহৃত হতে পারে। আবার এর পাস্ট ফর্মগুলো হচ্ছে প্রেজেন্ট ফর্মে অ্যাম, ইজ, আর। আচ্ছা দেখেন, যেমন সাবজেক্ট যদি আই হয় তাহলে অ্যাম বসে, যেমন আই অ্যাম এ স্টুডেন্ট, সাবজেক্ট আই হলে অ্যাম বসে। সাবজেক্ট যদি হি, সি, ইট অথবা থার্ড পারসন হয় তাহলে সাবজেক্টের পরে ইজ বসে। করিম ইজ, রহিম ইজ, হি ইজ। কখনো দে ইজ হবে না, আই ইজ হবে না, ইজ হবে হি, সি, ইট, অথবা কোনো থার্ড পারসন হলে সেখানে আপনাকে ইজ ব্যবহার করতে হবে। তাহলে আরটা কোথায় বসে? সাবজেক্ট যদি উই, ইউ, দে এবং থার্ড পারসন প্লুরাল নাম্বার হয় তাহলে সেখানে আর বসে। তাহলে সেখানে কি বসে? তাহলে সেখানে আর বসে। আমাদের মনে রাখতে হবে যে এম, ইজ, আর প্রেজেন্ট টেন্সের শুধুমাত্র প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করা হয়। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে যদি ব্যবহার করা হয় সেটা মেইন ভার্ব হিসেবে। যেমন আমি একজন ছাত্র, আই অ্যাম এ স্টুডেন্ট, এই বাক্যে একটি মাত্র ভার্ব আছে, অ্যাম। তো আরো একটা কথা আমাদের মনে রাখতে হবে, কোনো বাক্যে যদি একটি মাত্র ভার্ব থাকে তাহলে ওই বাক্যের ওই ভার্বটিকে বলা হয় প্রিন্সিপাল ভার্ব। দেখেন আই অ্যাম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র, এখানে অ্যামটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। কিন্তু আমি যদি বললাম আই অ্যাম ইটিং রাইস, এখানে অ্যামটা কিন্তু অক্সিলারি ভার্ব। এখানে অ্যাম কোন ভার্ব? অ্যাম হচ্ছে এখানে অক্সিলারি ভার্ব, মনে রাখবেন। কখনো কখনো অ্যাম প্রিন্সিপাল ভার্ব হয়, আবার কখনো কখনো অ্যাম মেইন ভার্ব হয়। অক্সিলারি ভার্ব হয়, মেইন ভার্ব হয়, এটা আমরা দেখব, আমরা বাক্যের ভিতরে দেখতে পারবো। ফর এক্সাম্পল দেখেন আই অ্যাম এ ডক্টর, এখানে অ্যামটা হচ্ছে মেইন ভার্ব। হি ইজ এ টিচার, দে আর ফার্মার্স, রহিম ইজ এ গুড বয়, এখানে প্রত্যেকটা জায়গায় অ্যাম, ইজ, আর এরা কিন্তু মেইন ভার্ব, প্রিন্সিপাল ভার্ব। এই সেন্টেন্সগুলোকে আমি যদি আবার নেগেটিভ বা ইন্টারোগেটিভ করতে চাই তাহলে শুধুমাত্র বি ভার্বগুলোর সাথে নট বসালে নেগেটিভ বা ইন্টারোগেটিভ হয়ে যায়। বি ভার্বের সাথে নট বসালে নেগেটিভ হয়ে যায়। দেখেন অনেকেই এই জায়গাটা আমরা এতদিন থেকে বুঝতে পারিনি, খুব দুর্বল ছিলাম। আজকে একটু দেখবো আমরা। আই অ্যাম এ ডক্টর এই বাক্যটাকে অতি সহজে নেগেটিভ করা যায়, না বোধক করা যায়। কিভাবে? এই অ্যাম এর পরে
আপনাকে একটা নট দিতে হবে, আই অ্যাম নট এ ডক্টর, আমি একজন ডাক্তার নই। একই নিয়মে হি ইজ এ টিচার, হি ইজ নট এ টিচার, দে আর ফার্মার্স, দে আর নট ফার্মার্স, রহিম ইজ এ গুড বয়, রহিম ইজ নট এ গুড বয়। কি বলেছি? তাহলে এই যে অক্সিলারি ভার্ব আছে এখানে, অক্সিলারি ভার্ব না, এটাকে বলবো বি ভার্ব। এই বি ভার্বের পরে নট যোগ করে বাক্যটিকে নেগেটিভ করতে পারি, আর এই বি ভার্বটাকে যদি সবার প্রথমে নিয়ে আসি তাহলে বাক্যটা ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক হয়। কেমন, এটাও সঙ্গে সঙ্গে একটু আমাদেরকে শিখতে হবে। বলা হচ্ছে কি, আই অ্যাম এ ডক্টর, আমি একজন ডাক্তার। এটাকে নেগেটিভ কি করলাম, আই অ্যাম নট এ ডক্টর, আমি একজন ডাক্তার নই। আর যখন প্রশ্নবোধক করব তখন এই অ্যামটা সবার প্রথমে বসাতে হবে। অ্যাম আই এ ডক্টর, অ্যাম আই এ টিচার, আর দে ফার্মার্স, ইজ হি এ টিচার, ইজ রহিম আ গুড বয়। তাহলে এতটুকু আমরা শিখতে পারলাম, যত বাক্য আছে যেখানে একটি মাত্র ভার্ব এবং সেই ভার্বটি বি ভার্ব থেকে উৎপত্তি হয়েছে, অর্থাৎ অ্যাম ইজ আর অজয়ের, সেই ভার্বগুলোকে যদি নেগেটিভ করতে হয় ওই অ্যাম ইজ আর অর্থাৎ বি ভার্বের পরে নট বসালে নেগেটিভ হবে, আর ওই বি ভার্বগুলোকে সবার প্রথমে আনলে ইন্টারোগেটিভ হয়ে যাবে। যেমন দেখেন, ইউ আর ভেরি হ্যাপি, ইউ আর নট ভেরি হ্যাপি, আর ইউ ভেরি হ্যাপি, আরএন্ট ইউ ভেরি হ্যাপি। 4টা বাক্য করে দিয়েছি আমি। আপনি যদি একটা নিয়ম শেখেন, আপনি যদি 1000 বাক্য জানেন, 1000 বাক্যকে মুহূর্তের ভিতরে আপনি 4000 বাক্য করে দিতে পারবেন। যারা রাইটিং পার্টে খুবই দুর্বল, লিখতে পারেন না, প্যারাগ্রাফ, অ্যাপ্লিকেশন, কম্পোজিশন বা যে কোনো আর্টিকেলের উপরে লিখতে বলা হলে কিন্তু আমরা লিখতে পারি না। কারণ কি? কারণ আমরা এই ছোট ছোট স্বর্ণ সমতুল্য মূল্যবান স্ট্রাকচারগুলো জানি না। দেখেন, আমি সোনার সঙ্গে তুলনা করলাম, কেন জানেন? কারণ এই স্ট্রাকচার, আমি বাক্য বললাম একটা, হয়ে গেল 4টা। এই যে ম্যাজিক্যাল একটা ওয়ে, এই ওয়েটা যদি আমরা জানি তাহলে কিন্তু আমরা হাজার হাজার বাক্য তৈরি করতে পারবো 1 মিনিটের ভিতরে। কি বলা হচ্ছে এই জায়গাটা আমরা একটু সবাই খেয়াল করি। ওকে, বলছে যে ইউ আর ভেরি হ্যাপি, এর অর্থ তুমি খুব সুখী। এটাকে নেগেটিভ করব কিভাবে? ইউ আর নট ভেরি হ্যাপি। কি হবে? ইউ আর নট ভেরি হ্যাপি, তুমি খুব সুখী নও। এটাকে ইন্টারোগেটিভ কিভাবে করব? আর ইউ ভেরি হ্যাপি। এটাকে ইন্টারোগেটিভ কিভাবে করব? আর ইউ ভেরি হ্যাপি, তুমি কি খুব সুখী? আর এইটাকে নেগেটিভ ইন্টারোগেটিভ কিভাবে করব? আরএন্ট ইউ ভেরি হ্যাপি। আরএন্ট ইউ ভেরি হ্যাপি, তুমি কি খুব সুখী নও? দেখেন সূত্রটা কি, প্রথম বাক্যে ছিল ইউ আর ভেরি হ্যাপি, আর এর পরে নট দিলে নেগেটিভ হয়ে যায়, আর এই অক্সিলারি ভার্বটাকে সবার আগে আনলে প্রশ্নবোধক হয়ে যায়। আর ইউ ভেরি হ্যাপি, আর ইউ ভেরি ক্লেভার, আর ইউ ভেরি ফুল, আর ইউ ভেরি ইন্ডাস্ট্রিয়াস। তাহলে এই অক্সিলারি ভার্বটা সবার প্রথমে দিতে হবে। আরেকটা দিতে হবে, আরএন্ট ইউ ভেরি হ্যাপি, অর্থাৎ এই আর এর সঙ্গে নট যোগ করেছি। কি করেছি? নট যোগ করেছি। আরএন্ট ইউ ভেরি হ্যাপি, তুমি কি খুব সুখী নও? তাহলে এই আর এর সাথে নট যোগ করে আরএন্ট করেছি, এটা নেগেটিভ ইন্টারোগেটিভ হয়ে গেল, অর্থাৎ প্রশ্ন না বোধক। এবার একটু দেখব, সাবজেক্ট প্লাস অ্যামিজার, এই বি ভার্বের সঙ্গে, বি ভার্বের পরে মেইন ভার্বের সঙ্গে আমরা আইএনজি যুক্ত করব। দেখেন, মেইন ভার্বের সঙ্গে আমরা কি যুক্ত করব? আইএনজি যুক্ত করব। যেমন হি ইজ প্লেইং ফুটবল। কি বললাম বলেন? হি ইজ প্লেইং ফুটবল, সে ফুটবল খেলছে। দে আর ড্রয়িং এ পিকচার, তারা একটা ছবি আঁকছে। করিম ইজ ওয়ার্কিং অ্যাট এ কোম্পানি, করিম একটা কোম্পানিতে চাকরি করছে, কাজ করছে। প্রত্যেকটা বাক্যের ইংরেজি জানতে হবে, প্রত্যেকটা ইংরেজির বাংলা জানতে হবে। বাংলার ইংরেজি জানবো, ইংরেজির বাংলা জানবো। দেখবেন আমরা রাতের বেলায়, যারা এখানে ক্লাস করছেন আমরা সবাই বাঙালি, তো যেহেতু আমরা রাতের বেলায় কম বেশি স্বপ্ন দেখি, তো এখানে এমন কেউ কি আছেন যে আমরা রাতের বেলায় স্বপ্নটা বাংলায় না দেখে ইংরেজিতে দেখেছি বা দেখেছিলাম কোনো একদিন? আমার মনে হয় না কেউ বলতে পারবেন যে স্যার আজকে আমি ইংরেজি ভাষায় স্বপ্ন দেখেছি, ইংরেজিতে কথা বলছি, ইংরেজিতে আমি বক্তৃতা দিচ্ছি, হ্যাঁ, বা টোটাল ইংরেজিময় হয়ে গিয়েছে সব, এমনটি আমরা কেউ বলতে পারবো না। কেন? কারণ আমাদের রক্তে মিশে আছে বাংলা ভাষা। তো এই জন্য আমাদেরকে প্রথমে বাংলা জানতে হবে, তারপর ইংরেজি জানতে হবে, আবার ইংরেজি থেকে বাংলা জানতে হবে। কথাটা মনে রাখবেন।
তো এখানে বলা হচ্ছে আইএনজি, অর্থাৎ এই সেন্টেন্সগুলো যখন আমরা নেগেটিভ বা ইন্টারোগেটিভ করতে যাব তখন আমরা এগুলোর মধ্যে এই যে বি ভার্ব অথবা আমরা বলি অক্সিলারি বা হেল্পিং ভার্ব, এদের সাথে নট থাকলে নেগেটিভ, এবং এই ভার্বগুলো সবার সামনে নিয়ে আসলে ইন্টারোগেটিভ হয়ে যাবে। কি হবে? ইন্টারোগেটিভ হয়ে যাবে। যেমন দেখেন, ইউ আর ইটিং রাইস, আর ইউ আর নট ইটিং রাইস, একটু আগে যেগুলো আমি বুঝিয়েছি। আচ্ছা, এই ইন্টারোগেটিভ সেন্টেন্স বা নেগেটিভ ইন্টারোগেটিভের সাথে একদম সেন্টেন্সের সবার শুরুতে যদি আমরা ডাব্লিউএইচ ওয়ার্ড যুক্ত করে দেই, নতুন একটা জিনিস শিখাচ্ছি দেখেন, এই শব্দগুলা যা যা এতক্ষণ বললাম বাক্যগুলা, এই বাক্যের শুরুতে যদি একটা ডাব্লিউএইচ ওয়ার্ড, যেমন হু, হুইচ, হট, হোয়েন, হোয়ার, হাউ, হোয়াই, এগুলা যুক্ত করি, তাহলে সেগুলো ডাব্লিউএইচ যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়। যেমন দেখেন, যদি বলি দে আর প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলছে, কি লিখলাম? দে আর প্লেইং ফুটবল। বাক্যটা হচ্ছে এতটুক, তারা ফুটবল খেলছে। এখন আমি যদি আপনাদের কাছে জানতে চাই তারা কোথায় ফুটবল খেলছে, ওই একই বাক্য থাকবে দে আর প্লেইং ফুটবল, কিন্তু এটাকে একটা হোয়ার যুক্ত করতে হবে। এটাকে আমি যদি বলি কেন তারা ফুটবল খেলছে, ওই একই বাক্য, তার আগে একটা হোয়াই যুক্ত করতে হবে বাক্যের শুরুতে। আমি যদি বলি তারা কিভাবে ফুটবল খেলে, তাহলে বাক্যের শুরুতে একটা হাউ যুক্ত করতে হবে। এই সেন্টেন্সগুলা আমরা একটু লক্ষ্য করলে দেখতে পারবো। দেখেন, বলা হচ্ছে হোয়ার আর দে প্লেইং ফুটবল। এখানে এই হোয়ারটাকে বাদ দিয়ে বলে দেখেন তো কেমন শোনায়? আর দে প্লেইং ফুটবল, তারা কি ফুটবল খেলছে? তো এখানে হোয়ার যুক্ত করতে হবে, হোয়ার আর দে প্লেইং ফুটবল, তারা কোথায় ফুটবল খেলছে। হোয়াই আর দে প্লেইং ফুটবল, তারা কেন ফুটবল খেলছে, হোয়াই মানে হচ্ছে কেন। হাউ আর দে প্লেইং ফুটবল, তারা কিভাবে ফুটবল খেলছে। হোয়াই আরেন্ট দে প্লেইং ফুটবল, কেন তারা ফুটবল খেলছে না। হোয়াই আরেন্ট দে প্লেইং ফুটবল, তারা কেন ফুটবল খেলছে না। দেখেছেন? হি ইজ ড্রাইভিং এ কার, সে একটা গাড়ি চালাচ্ছে। হি ইজ নট ড্রাইভিং এ কার, সে একটা গাড়ি চালাচ্ছে না। ইজ হি ড্রাইভিং এ কার, সে কি একটা গাড়ি চালাচ্ছে। ইজেন্ট হি ড্রাইভিং এ কার, সে কি একটা গাড়ি চালাচ্ছে না। হোয়াই ইজ হি ড্রাইভিং এ কার, কেন সে একটা গাড়ি চালাচ্ছে, কেন সে একটা গাড়ি চালাচ্ছে। দেখেন, এই বাক্যগুলো যদি আমরা একটু প্র্যাকটিস করি, খুব ইজি বাক্য, এইগুলো দিয়ে আমরা আমাদের স্পোকেন ইংলিশটা চলতে পারবো, আমরা কথাগুলো বলতে পারবো। এই কথাগুলো কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োজন হয়। দেখেন, এমন কিছু কথা আমরা বলি যে কথাগুলো আমরা না বলে আমাদের সারাটা দিনের ভিতরে একবারও কিন্তু আমরা পারি না। তো এই কথাগুলো, এই বাক্যগুলো এমনই বাক্য, প্রতিনিয়ত আমাদের কাজে লাগে। কেন বললাম হি ইজ ড্রাইভিং এ কার, সে একটা গাড়ি চালাচ্ছে? আপনাকে বললাম, মনে করেন আপনি আপনার ভাইকে ফোন দিয়েছেন, সে ফোনটা রিসিভ করতেছে না। তো আপনার ভাই একটু পরে ফোনটা ব্যাক করে বলল যে আই এম ড্রাইভিং এ কার নাও, আমি এখন একটা গাড়ি চালাচ্ছি, আই উইল ফোন ইউ লেটার, আমি তোমাকে পরে ফোন করব। তাহলে সে বাক্যটা কোন টেন্স ব্যবহার করলো? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, এটাকে নেগেটিভ করলে কি হয়? হি ইজ নট ড্রাইভিং এ কার, সে একটা গাড়ি চালাচ্ছে না। সে কি একটা গাড়ি চালাচ্ছে? ইজ হি ড্রাইভিং এ কার? দেখছেন? তাহলে এইভাবে এখান থেকে বাক্যগুলো পাস্ট টেন্সে কি হয় দেখেন, এই বি ভার্বের পাস্ট টেন্স নিয়ে একটু আলোচনা করি। এটাও খুব সহজ একটা বিষয়, বি ভার্বের পাস্ট ফর্ম। আমি আগেই বলেছি বি নিজেই একটা ভার্ব, যার অর্থ হচ্ছে হওয়া, থাকা বা কোনো কিছু এর অবস্থান বোঝানো হয়। প্রেজেন্ট ফর্মে যেমন অ্যাম ইজ আর বসে, পাস্ট ফর্মে তেমন কি বসে? পাস্ট ফর্মে অজয়ের বসে। কি বসে বলেন? অজয়ের বসে। অজ সাধারণত আই, হি, সি এবং ইট। মনে রাখবেন, টিচার যে কথাগুলো বলে এই কথাগুলো মনে রাখতে হয়, পাশে নোটবুক থাকলে লিখে রাখতে হয়। বলা হচ্ছে যে আই, হি, সি, ইট অথবা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে অজ বসে। কি বসে বলেন? অজ বসে। যেমন দেখেন, আই ওয়াজ, হি ওয়াজ, শি ওয়াজ, ইট ওয়াজ। আই ওয়াজ এ ডক্টর, আই ওয়াজ ইটিং রাইস, হ্যাঁ, হি ওয়াজ ইটিং রাইস। হি ওয়ার হবে না কখনো, হি এর পরে কি বসবে বলেন? হি এর পরে ওয়াজ। তাহলে এইগুলো হচ্ছে ওয়াজ ওয়ার পাস্ট টেন্সে বসে। যেমন বাক্যটা দেখেন, হি ওয়াজ এ গুড বয়, সে একজন ভালো ছাত্র ছিল। আই ওয়াজ এ টিচার, আমি একজন ভালো শিক্ষক ছিলাম। দে ওয়ার প্লেয়ার্স, তারা প্লেয়ার ছিল। রহিম ওয়াজ এ ডক্টর। দেখেছেন? এখানে অজ বা ওয়ার ব্যবহার করব প্রেজেন্ট ফর্মে, সরি পাস্ট ফর্মে, আর প্রেজেন্ট ফর্মে ব্যবহার করব অ্যাম, ইজ, আর। প্রেজেন্ট টেন্সে 3টি বিষয় চলে আসে, আর পাস্ট টেন্সে আসে হচ্ছে 2টি বিষয়, অজ, ওয়ার। মনে রাখবেন এগুলো একটু। এবার দেখেন, ফিউচার টেন্সে চলে আসি। এই বি ভার্বের ফিউচার টেন্সে কোথায় কোথায় ব্যবহৃত হয়
সেই জায়গাগুলো আমি একটু দেখাই। এবার আমি আসি ফিউচার টেন্সের বি ভার্বের ব্যবহার কিভাবে হয়। আমরা জানি কোনো ভার্বের ফিউচার ফর্ম হয় না, অরিজিনালি কোনো ভার্বের ফিউচার ফর্ম হয় না। কয়টা ফর্ম হয়? 3টা ফর্ম হয়, V1, V2 এবং V3। V1 হচ্ছে ইট, V2 হচ্ছে এট, V3 হচ্ছে ইটেন। ডু, ডিড, ডান, গো, ওয়েন্ট, গন, রাইট, রোট, রিটেন। এগুলা হচ্ছে V1, V2, V3। দেখেন, আপনি যদি সময়ের মূল্য দেন, সময় একদিন আপনার মূল্য দিবে। এখন যারা খুব সময় নিয়ে ধৈর্য ধরে আমার ক্লাসটা করছে, একদিন তারা ইংলিশে কথা বলতে পারবে। কিন্তু অনেকেই দেখেছি ক্লাসে জয়েন করে 10-15 মিনিট পরে ক্লাস থেকে লিভ নিয়ে চলে যায়, কখনোই ইংরেজি শিখতে পারবে না এরা। কিন্তু যারা আমার ক্লাস লেকচারগুলো ধারাবাহিকভাবে দেখবে, যারা ক্লাসটা করবে, যারা আমার কথাগুলো মেনে চলবে, অবশ্যই অবশ্যই দে উইল বি ফ্লুয়েন্ট ইন ইংলিশ উইদিন আ শর্ট টাইম। I hope and I believe it. At first, you have to abide by my rules, my structures, my speech. You should abide by your teachers. You should abide by your parents. Those students who don't abide by their teachers and their parents, they can't shine in life. If you want to shine in life, at first, you should obey your parents and teachers. শিক্ষকরা যা বলে, পিতামাতারা যা বলে, সেগুলো মেনে চলতে হয়। আমি একটি কথা প্রায়ই আপনাদেরকে বলে থাকি, টেন্সটা ভালোভাবে শিখে যান। অন্য কোনো জিনিস আপনি যদি নাও জানেন, আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজের 50% বুঝতে পারবেন। কারণ এই টেন্সের উপরে টোটাল ভাষাটা দাঁড়িয়ে রয়েছে। শুধু ইংরেজি ভাষা না, পৃথিবীর যে কোনো ভাষা টেন্স অর্থাৎ ক্রিয়ার কাল এইটার উপরে দাঁড়িয়ে থাকে। এটা হচ্ছে বেসমেন্ট বা ভিত। তো দেখেন, এই ভার্ব, ভার্ব মানেই টেন্স। আজকে যে ভার্ব পড়াচ্ছি না, মনে রাখবেন এটাও অন কাইন্ড অফ টেন্স। ইট ইজ অন কাইন্ড অফ টেন্স। যদি কোনো সেন্টেন্সকে ফিউচার প্রকাশ করতে হয়, তাহলে মেইন ভার্ব যেটা প্রেজেন্ট ফর্ম, সেই ভার্বের আগে শ্যাল বা উইল যোগ করতে হয়। সেই ভার্বের আগে কি যোগ করতে হয়? শ্যাল বা উইল যোগ করতে হয়। তাহলে আমরা যদি এই বি ভার্বকে ফিউচার ফর্মে নিয়ে কোনো সেন্টেন্স করতে চাই, তাহলে তার স্ট্রাকচারটা হবে উইল বি। তার স্ট্রাকচারটা কি হবে? শ্যাল বি বা উইল বি। কারণ আমরা জানি বি নিজেই একটা মেইন ভার্ব। এখানে দেখেন, উইল বি এই ভার্বটা আগের জন্য ভার্বগুলোর মতোই শুধুমাত্র ফিউচার ইনডেফিনিট টেন্স এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করা হয়। একটু বাক্যটা দেখি। আই উইল বি এ ডক্টর। দেখেন, এখানে উইল বিটা কিন্তু একটা ভার্ব, সাবজেক্ট প্লাস উইল বি প্লাস কমপ্লিমেন্ট অর অবজেক্ট। আই উইল বি এ ডক্টর, আমি একজন ডাক্তার হব। এখানে এই বিটা হচ্ছে মেইন ভার্ব। ভালো করে আমরা লক্ষ্য করি, এই বিটা হচ্ছে মেইন ভার্ব, এর আগে শ্যাল উইল যুক্ত করা হয়েছে। আমি একটা বাক্য লিখতে পারি, এখানে লিখলাম আই, জাস্ট ওয়েট, ওকে। আমি এখানে লিখেছি আই উইল বি এ ডক্টর। তো এখানে আমি বলেছি যে কিভাবে আমরা এই বাক্যটাকে ফিউচার করি, তাই না? ফিউচার করতে গেলে দেখেন, আমি এখানে একটু লিখছি আই উইল বি এ ডক্টর। এখানে বলেছি বিটা হচ্ছে মেইন ভার্ব। আমরা অনেক সময় বি ভার্বটা দেখে বুঝতে পারি না যে এটা এক্সাক্ট কেমন ভাবে হলো। বলা হচ্ছে যে ফিউচারের কোনো নির্দিষ্ট ফর্ম হয় না, বেসিক ফর্মের বাম পার্শ্বে শ্যাল বা উইল যোগ করে বাক্যটাকে ফিউচার করা হয়। যেমন আমি যদি এখানে লিখি আই ই এ টি, আই ইট রাইস, RICE, এটা প্রেজেন্ট টেন্সের একটা বাক্য লিখলাম, আই ইট রাইস। আর এই বাক্যটাকে যখন আমি ফিউচার করব, তখন দেখেন কি হবে, আই, তারপর হবে উইল, আই উইল, তারপর হবে EAT, ইট রাইস, RICE। কি লিখলাম তাহলে? আই ইট রাইস। এটা হচ্ছে প্রেজেন্ট ফর্মের একটা বাক্য, এটা প্রেজেন্ট ফর্মের একটা বাক্য। এই বাক্যটাকে যখন ফিউচার করেছি, তখন কি হলো? তখন ওই ইট এর আগে শুধু একটা শ্যাল উইল যুক্ত করেছি, আই উইল ইট রাইস। কি করলাম? আই উইল ইট রাইস। খুব ভালো করে খেয়াল করব আমরা। একইভাবে হি উইল বি এ টিচার, ইট উইল বি ডেঞ্জারাস, এখানে বি ভার্বটা হচ্ছে মেইন ভার্ব, এর বাম পাশে উইল যোগ করেছি। যদি আমরা নেগেটিভ করব, কিভাবে? আমরা নেগেটিভ করার সময় কিভাবে করব দেখেন, বলা হচ্ছে আই ওয়ন্ট বি এ ডক্টর। এই উইল নট কে, উইল নট, আই উইল নট বি এ ডক্টর, এটা না বলে এই উইল নট কে শর্ট ফর্মে বলা হয় ওন্ট, আর ডু নট কে শর্ট ফর্মে বলা হয় ডোন্ট। উইল নট কে বলা হয় ওন্ট, আর ডু নট কে বলা হয় ডোন্ট। এটা একটু মনে রাখবেন। আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ডোন্ট,
ডু নট কে ডোন্ট, আর ফিউচার ইনডেফিনিট টেন্সে উইল নট কে ওন্ট বলি। আই ওন্ট বি এ টিচার, আমি একজন টিচার হব না। আই ওন্ট বি এ ডক্টর, আমি একজন ডাক্তার হব না। এই কথাগুলো আপনি এখান থেকে আরো বৃদ্ধি করতে পারেন। আমি একজন কৃষক হব না, আমি একজন ইঞ্জিনিয়ার হব না, আমি একজন গায়ক হব না, তারা কৃষক হবে না, তারা ফ্রিল্যান্সার হবে না। অর্থাৎ এখান থেকে আপনাদেরকে বাক্য মানে বৃদ্ধি করতে হবে। একটা স্ট্রাকচার শিখে আমরা স্ট্যাবলি সেখানে দাঁড়িয়ে থাকবো না, আমাদেরকে সেখান থেকে মুভ করতে হবে। বলা হয়ে থাকে স্পিড ইজ লাইফ অ্যান্ড স্লোনেস ইজ ডেথ। আমি একটা স্ট্রাকচার শিখিয়ে দিলাম, আপনি যদি সেই স্ট্রাকচারটা নিয়ে পড়ে থাকেন হবে না, ওই স্ট্রাকচার দিয়ে একই নিয়মে আপনাকে বাক্য তৈরি করতে হবে। দেখবেন টিচার যখন আমাদের অঙ্ক করাতো স্কুল লাইফে, তখন কিন্তু একটা অঙ্ক শিখাই দিত, বলতো যে আমি একটা করে দিয়েছি, বাদ বাকিগুলো তোমরা করো, একই নিয়মে, হয়তো একটু সংখ্যার পরিবর্তন আছে। ইংলিশ ল্যাঙ্গুয়েজটাও ঠিক তাই। আমি বললাম সাবজেক্ট প্লাস ভার্বের V2 ফর্ম প্লাস অবজেক্ট। কোন টেন্সের গঠন প্রণালী বলেছি? পাস্ট ইনডেফিনিট। আই এট রাইস, হি ওয়েন্ট টু স্কুল, আই বট এ পেন। এখন এই স্ট্রাকচার দিয়ে আপনি শত শত বাক্য তৈরি করতে পারবেন। কোন স্ট্রাকচার? আই ওয়েন্ট টু স্কুল, সাবজেক্ট প্লাস ভার্বের V2 প্লাস অবজেক্ট। তো দেখেন এখানে আমরা ফিউচারের বাক্যগুলো আরো এখানে ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ করতে পারি। উইল হি বি এ ডক্টর, উইল দে বি ফুটবলার্স, উইল ইউ বি এ টিচার। তারপর বলছে ওন্ট হি বি এ ডক্টর, ওন্ট দে বি ফুটবলার্স, ওন্ট ইউ বি এ টিচার। এবার আসি ফিউচার কন্টিনিউয়াস টেন্সে বি ভার্বের ব্যবহার নিয়ে। এবার আসি ফিউচার কন্টিনিউয়াস টেন্সের বি ভার্বটা কেমনে করব। যেমন দেখেন আই উইল বি ইটিং রাইস, আমি ভাত খেতে থাকবো। হি উইল বি ড্রাইভিং এ কার, সে একটা গাড়ি চালাইতে থাকবে। দে উইল বি প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলতে থাকবে। এখানে এই উইল বি এরপরে যে ভার্বটা থাকবে, এই ভার্বের সঙ্গে আইএনজি দিতে হবে। এই ভার্বের সঙ্গে কি দিতে হবে বলেন? আইএনজি ফর্ম দিতে হবে। আচ্ছা দেখেন, এই বাদবাকিগুলো আপনাদের একটু হোমওয়ার্ক হিসাবে থাকবে। এই যে সেন্টেন্সগুলো এখানে লিখেছি, আপনারা এইগুলো দিয়ে বাক্য তৈরি করবেন, আরো নতুন নতুন বাক্য তৈরি করতে হবে। এই বাক্যগুলো তৈরি করে আপনারা টেন্স রিলেটেড যে ট্রান্সলেশন রয়েছে দেখেন, এইগুলা হোমওয়ার্ক করবেন। এখান থেকে প্রত্যেক দিন চর্চা করবেন। সে কি ইংরেজি জানে? বৃষ্টি পড়ছে, মা রান্না করছে, সে সত্য কথা বলছে, আমরা সেখানে যাচ্ছি, পাখিরা কিচিরমিচির করছে, কৃষকেরা মাঠে যাচ্ছে, কৃষক জমি চাষ করছে, পাখিরা আকাশে উড়ছে, তুমি ইংরেজি শিখছো। দেখেন সব কন্টিনিউয়াস টেন্স। হ্যাঁ, একটু উপরে যদি যাই, তারা ক্লাসে অঙ্ক করছে, মেয়েটি চা তৈরি করছে না, সে কি গোলমাল করছে, সে কি আজ এখানে আসিতেছে। দেখছেন, তাহলে এই বাক্যগুলো দিয়ে কিন্তু আমাদের ইংলিশে ট্রান্সলেট করতে হবে। এর প্রত্যেকটা বিষয় কিন্তু দেওয়া রয়েছে। দেখেন আমি ছোট্ট একটা বিষয় আপনাদের দেখাই। কথা বলতে গেলে কিভাবে সিস্টেমটা আমরা ব্যবহার করি, সেই সিস্টেমটা এখানে দেখাই। একটা WH কোশ্চেন দেখাই। হাউ দিয়ে যদি কোনো কিছু আমরা যখন দোকানে গিয়ে বা শপিং মলে গিয়ে বা মার্কেটে গিয়ে আমরা কেনাকাটা করি, তখন আমরা দাম জিজ্ঞাসা করি যে এইটার দাম কত, ওইগুলার দাম কত। এটা আমরা কিভাবে বলি? হাউ মাস প্রাইস বা হাউ মাস। এটা বললে দোকানদার বুঝতে পারবে যে এটার দাম কত। যারা প্রবাসী রয়েছেন, বিভিন্ন মার্কেটে যখন কেনাকাটা করতে যাই, তখন আমরা ইংলিশে শপকিপারদের সঙ্গে কথা বলতে পারি না। দেখেন কিভাবে বলতে হয়, হোয়াটস দ্য প্রাইস, দাম কত। এইটার দাম কত, আপনি আঙ্গুল দিয়ে নির্দেশ করে বলছেন এইটার দাম কত। হাউ মাস প্রাইস ইজ দিস। ওইটার দাম কত, হাউ মাস ইজ দ্যাট। এইগুলার দাম কত, হাউ মাস আর দিজ। ওগুলার দাম কত, হাউ মাস আর দোজ। টমেটো কত করে, হোয়াট অ্যাবাউট টমেটো। বা টমেটো প্রতি কেজি কত করে, হাউ মাস পার কেজি অফ টমেটো। প্রতি পিসের দাম কত, হাউ মাস পার পিস। সর্বমোট কত দাম, আপনি দোকানিকে বলছেন যে আমার সর্বমোট কত দাম হয়েছে, হাউ মাস ইজ দ্য টোটাল। হাউ মাস ইজ দ্য টোটাল, সর্বমোট দাম কত। দেখেছেন, তাহলে এখানে আমরা হোয়াট দ্বারা প্রশ্ন করেছি, হাউ দ্বারা প্রশ্ন করতে পারি, হোয়াই দ্বারা প্রশ্ন করতে পারি। অর্থাৎ এখানে আমাদেরকে প্রশ্ন করাটা শিখতে হবে। আরো একটা বিষয় আপনাদের সামনে আমি বলেছিলাম যে যত কথাই আমরা বলি, ইংরেজিতে কথা বলি বা বাংলায় কথা বলি, আমাদেরকে ভার্ব ফর্ম ব্যবহার করতে হবে। তো যেহেতু আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শিখতেছি, আমাদের এখানে এই ভার্বের যে ফর্মগুলো আছে, কনজুগেশন অফ ভার্ব, আমি গত ক্লাসগুলোতে কয়েকটা শিট দিয়েছি। এই শিটগুলো আমি যেগুলো আপনাদের সামনে দেখাচ্ছি, প্রত্যেকটা গ্রুপে আমি দিয়ে দেই ক্লাস শেষে, আপনারা এখান থেকে দেখে নিবেন। ডিগ মানে হচ্ছে খনন করা, ডাগ মানে হচ্ছে খনন করেছিল বা খনন করেছিলাম। আবার আরেকটা ডাগ, এটা হচ্ছে V3, খনন করিয়াছে বা খনন করিয়েছি। যদি বলা হয় আমি একটা পুকুর খনন করি
আই ডিগ এ পন্ড। আমি একটা পুকুর খনন করেছিলাম, আই ডাগ এ পন্ড। কিন্তু যদি বলা হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা বাক্য, আমি একটা পুকুর খনন করিয়াছি গত মাসে বা 1 সপ্তাহ আগে, তখন আই হ্যাভ, এই ডাগটা ব্যবহার হবে, আই হ্যাভ ডাগ আ পন্ড লাস্ট মান্থ, গত মাসে। দেখেন ডানটা কোথায় ব্যবহার করা হয়? আমি অঙ্কটি করেছি, আই হ্যাভ ডান দা সাম। কি হবে? আই হ্যাভ ডান দা সাম, আমি অঙ্কটি করেছি, তারা অঙ্কটি করেছে। দেখেন ডুয়েল মানে বাস করা, আমরা তো সবাই জানি লিভ মানে বাস করা, এটা জানি না? নতুন একটা শব্দ দেখেন, DWELL, ডুয়েল, এর অর্থ হচ্ছে বাস করা। ডুয়েল্ট এর অর্থ বাস করেছিল বা বাস করেছিলাম। আরেকটা রয়েছে ডুয়েল্ট, এর অর্থ হচ্ছে বাস করিয়াছে বা বাস করেছে। সে আমেরিকায় দীর্ঘ 10 বছর বাস করেছে। হি হ্যাজ ডুয়েল্ট ইন আমেরিকা ফর 10 ইয়ার্স। এই বাক্যগুলো আমাদের তৈরি করতে গেলে এই V1, V2, V3 এগুলা জানা অতীব জরুরি। এগুলা না জানলে আপনি কোনোভাবেই বাক্য তৈরি করতে পারবেন না। তো যাই হোক, আমি এখানে আরেকটা বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাই। প্রেজেন্টেশন আমরা দিতে গেলে কিভাবে আমরা সেই কথাগুলো বলবো, প্রেজেন্টেশনটা শুরু করব কিভাবে। আপনি যে কোনো একজনকে বললাম যে আপনি বই মেলা বা আপনি ট্রাফিক জ্যাম বা বাস স্ট্যান্ড সম্পর্কে একটু কথা বলেন, প্রেজেন্টেশন দেন, নিজেকে তুলে ধরেন। বা যেমন এখন সারা বিশ্বে একটা যুদ্ধ ভাব চলছে, তাই না? যেমন এই যে ফিলিস্তিন, ইসরায়েল, তারপর হচ্ছে ইরান, তারপরে আমেরিকা, সব অনেক দেশ যুদ্ধে জড়িয়ে যাচ্ছে। তো এই যে বিষয়ের উপরে কথা বলতে গেলে কিভাবে শুরু করতে হয়, হঠাৎ করে তো আর বলা যায় না, যায় কি? যায় না। তো এখানে কথা বলতে গেলে আমরা দেখেন ঠিক সাজানো পদ্ধতিতে গোছানো ভাবে এই কথাগুলো বলতে পারি। গুড আফটারনুন এভরিওয়ান, হাউ আর ইউ, এগুলা মুখস্থ করে ফেলবেন। দিস ইজ, নেমটা বলবেন, দিস ইজ মিস্টার সৈকত, দিস ইজ ইব্রাহিম, দিস ইজ রাকিব, যার যে নামটা হয়। I would like to thanks my honorable moderator sir for giving me such a chance to say a few words in about the selected topic in front of you. Today's topic is, এখানে বলতে পারেন today's topic is bus stand, today's topic is traffic jam, today's topic is book fair, যে বিষয়ের উপরে আছে সেটা বলবেন। বলবেন ডিয়ার অডিয়েন্স। এখান থেকে আপনি বলা শুরু করলেন আপনার মূল বক্তব্যটা। এবার আপনি শেষ নামাবেন কিভাবে? শেষটা এভাবে করতে হবে, দ্যাটস অল ফ্রম মাই সাইডস ফর দ্য টাইম বিং, থ্যাংক ইউ সো মাচ for listening my speech with patience. Hope the conversation will help us for our future life. We will meet with another same interesting topic. Stay well till then. আল্লাহ হাফেজ। এটা বলে আপনি শেষ করতে পারেন, একেবারে সংক্ষিপ্তভাবে শেষ করতে পারেন। That's all about me. Thank you very much for your kind attention. Stay well. See you next. দেখেছেন? তাহলে এইভাবে দেখেন, এখানে আরো দিয়েছি ইন্ট্রোডিউস ইউর সেলফ। আমাদের রিডিং স্কিলটা কেমন আমাদের, আমি একটু আনমিউট করি, আপনারা এটা একটু পড়বেন। হ্যাঁ, এই যা লেখা রয়েছে এটা দেখে দেখে পড়তে হবে। ইন্ট্রোডিউস ইউর সেলফ। অনেক সময় ভাইবা বোর্ডে আমাদেরকে জিজ্ঞাসা করা হয় ইন্টারভিউতে যে আপনার নিজের বর্ণনা দিতে হবে ইংলিশে, তখন আমরা অনেকেই পারি না। গতকাল একজন কলম্বিয়া থেকে ফোন করেছিল যে স্যার, আমি একটা ভাইবা দিতে গিয়েছিলাম এখানে, কিন্তু আমি স্পিকিং পারি না, যার জন্য আমার চাকরিটা হয়নি। তো আমাদেরকে এটা কিন্তু প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, প্র্যাকটিস না করলে এই বিষয়গুলো কিন্তু পারা যায় না। আচ্ছা, এখানে দেখি নতুন কারা আছে, একটু পড়বেন প্লিজ। মাসুদ গাজী, প্লিজ ভাই আপনি একটু আনমিউট করবেন। মাহবুবুর রহমান, না এইভাবে বললে আমি পারবো না, সবাই মিউট করে রাখেন, আমি একটু নাম বলছি তারা বলবেন। হ্যাঁ, মাহবুবুর রহমান, আপনি পড়ুন। হুম, পড়ুন এটা। আসসালামু আলাইকুম, গুড মর্নিং ইউ অল। Topics, introduce yourself. Okay. Assalamu alaikum. Good morning to all. Well, I am glad to introduce myself. My name is Soikat. This is Mr. Soikat. I am 25 years old. I am Bangladeshi by birth. My home district is Bagadhat. At present, I am living at Dhaka. I am a student. I am having my undergraduate program from City University in English language and literature. I am doing my bachelor degree in English language at City University. I am from Muslim middle class family. Our family consists of 7 members, my parents, and I have lovely old brothers and only one sister. My father is a businessman and my mother is a housewife. I am married, public signal. My favorite sport are football and cricket. Thank you so much. My favorite colors are? Favorite colors are black and white. I am interested in media
My future plan is to be a teacher. That's all about me. Thank you for patient hearing. থ্যাংক ইউ ফর প্যাশন শেয়ারিং। থ্যাংক ইউ, থ্যাংকস এ লট। খুব সুন্দরভাবে পড়েছেন। দেখেন, এইভাবে যদি আপনাকে ইনস্ট্যান্টলি কোথাও বলা হয় যে নিজের বর্ণনা দিতে হবে, এটা তো আমরা দেখে দেখে পড়লাম। আমরা যখন একটু নিজের মতো করে বলবো যে এখানে তো যে লিখেছে সে তার মতো করে লিখেছে, কিন্তু আমরা যদি কথা বলতে চাই আমার নিজের মতো করে বলতে হবে। এখানে বলেছে যে আমরা 4 ভাই বোন, কেউ যদি আমরা যারা এক ভাই বা এক বোন, কেউ যদি বলতে পারেন যে এখানে বলছে আই এম ম্যারিড অর সিঙ্গেল। তারপরে বলেছে যে আই হ্যাভ কাম ফ্রম মুসলিম মিডিল ক্লাস ফ্যামিলি। এখানে কেউ যদি থেকে থাকে ধনী পরিবার বা মধ্যবিত্ত বা গরিব পরিবার, এই কথাগুলো আমরা কিভাবে বলবো? নিজে থেকে বলতে হবে। ইন্ট্রোডিউস ইউর সেলফ, এটা না দেখে কে পারবেন? মোমেনা খাতুন, আনমিউট করেন তো একটু। অবশ্যই যারা একটু কম অ্যান্সার করছে তাদের কাছে যাই। হ্যাঁ, নরোত্তম দাস, এটা নিজের বর্ণনাটা দিতে হবে। দেখে বলা যাবে না। মনে করেন একটা ভাইবা হচ্ছে, আপনাকে বললাম যে প্লিজ ইন্ট্রোডিউস ইউর সেলফ ইন ইংলিশ। পাপিয়া পারভিন, প্লিজ, যাদের নাম বলছি আপনারা একটু সাড়া দিবেন। পারবেন? ওকে, আপনার সাউন্ডটা ক্লিয়ার হচ্ছে না, একটু সাউন্ডটা বাড়িয়ে দিতে হবে। আপনার সাউন্ড ক্লিয়ার না। পিঙ্কি বসাক, ক্যান ইউ হেয়ার মি? রাশিদা পারভিন, আপনারা কি ক্লাসে রয়েছেন নাকি কথা বলছেন না কেন? আমি তো আনমিউট করতে বলতেছি যাদেরকে। যারা পারে তারা দেখবেন খুব ইচ্ছাকৃতভাবে বলছে স্যার আমি বলবো আমি বলবো, কিন্তু আপনাদের নামটা বলার পরেও আপনারা বলছেন না। না, অনেকক্ষণ আগে আপনাকে বলেছিলাম এভাবে হবে না, আমি বলার সঙ্গে সঙ্গে আনমিউট করতে হবে। ক্লাসের একটা সিস্টেম আনতে হবে। রুকাইয়া আক্তার, ইঞ্জিনিয়ার শরীফ হোসাইন, ওকে আপনি বলুন। ইন্ট্রোডিউস ইউরসেলফ ইন ইংলিশ। হ্যাঁ, আই ক্যান হেয়ার ইউ। ওকে, হ্যাঁ শুনতে পারছি, বলুন। আচ্ছা, হ্যাঁ, এমডি আমির হোসেন। আমির ভাই আপনি একটু পড়ুন প্লিজ। আমির, হ্যাঁ আপনাকে বলছি আপনি পড়ুন। ইন্ট্রোডিউস ইউরসেলফ ইন ইংলিশ প্লিজ। আপনি যতটুক জানেন ততটুক বলুন। দেখেন, আমি এই জন্য তো বলছি যে পিডিএফ তো এই যে সামনে রয়েছে। হ্যাঁ, এতক্ষণ কেবল একজন পড়েছেন, আমাদের এক ভাইয়া সুন্দর পড়েছেন, মাহবুবুর রহমান, খুব ভালো। এইভাবে কিন্তু আমাদেরকে না দেখে, হ্যাঁ না, না দেখে কিন্তু পড়তে হবে এটা। হ্যাঁ, সবাই দেখতে পাচ্ছেন এই যে স্ক্রিনে আমি এনেছি সামনে, দেখেন। এটা দেখে দেখে পড়তে পারবেন আমির ভাইয়া? দেখেন এই যে কেন আপনি ক্লাসটাতে লিভ নেন, ক্লাস থেকে লিভ নিয়ে আবার জয়েন করেন, অবশ্যই হবে। আচ্ছা, কি বললাম তাহলে? বলছি যে আসসালামু আলাইকুম, গুড মর্নিং ইউ অল। আই এম গ্ল্যাড টু ইন্ট্রোডিউস মাই সেলফ। মাই নেম ইজ সৈকত, দিস ইজ মিস্টার সৈকত। আই এম 25 ইয়ার্স ওল্ড। এটা না দেখে বলার প্র্যাকটিস করতে হবে। যারা না দেখে বলতে পারবে, দেখে দেখে তো আমরা সবাই পড়তে পারবো, এখানে সবাই কম বেশি আমরা দেখে পড়তে পারবো, কিন্তু এগুলো প্র্যাকটিস করতে হবে। দেখেন নিচে আরো একটা বিষয় দিয়েছি, অ্যাবাউট ডেইলি অ্যাক্টিভিটিস। আপনি দৈনন্দিন জীবনে প্রতিদিন কি কি করেন? অ্যাবাউট ডেইলি অ্যাক্টিভিটিস। কি বলছে? Assalamu alaikum, good afternoon you all. This is Mr. Shoikat before you. I'm really glad to share my feelings. I will try to say something about my daily activities. I get up early in the morning every day. I brush my teeth, then I wash my face and take ablution for Fajr prayer. After that, I do something exercise, some morning exercise. Then I refresh myself and take my breakfast. Then I get ready to go to office. I reach to office at 9:30 a.m. Then I start doing my homework. That all about my daily activities. Thanks for patience sharing. দেখেন এখানে সেই অফিসে পৌঁছায়, তারপরে আর বলিনি যে কখন ফিরে আসে, কখন বিকালে বা রাতে সে ফ্যামিলিকে সময় দেয়, কখন রাতের খাবার খায়। এইভাবে কিন্তু আপনাদেরকে বলতে হবে, নিজে থেকে বলতে হবে। এখান থেকে হোমওয়ার্কের জন্য আপনারা এটা নিতে পারেন। কি নিতে হবে? হোয়াট ডিড ইউ ডু ইয়েস্টারডে। হোয়াট ডিড ইউ ডু ইয়েস্টারডে, আপনি গতকাল কি করেছিলেন? দেখছেন তো, যারা সোহাগ স্যারের বইটা নিয়েছেন, এই বইতে কিন্তু এই বিষয়গুলো দেওয়া আছে। এই যে কনভারসেশন বলছি, এই যে প্রেজেন্টেশন বলছি, তারপর এই যে ডেইলি অ্যাক্টিভিটিস, তারপরে এখানে আরো অনেক বিষয় দিয়েছি। আপনাকে যদি আমি বলি যে ইনস্ট্যান্ট এই মুহূর্তে যে আপনি বই সম্পর্কে কিছু বলেন, একটা কলম সম্পর্কে কিছু ইংরেজিতে বলেন, আপনার রিডিং রুমে যে টেবিলটা রয়েছে টেবিল সম্পর্কে কিছু বলেন, ভেবে দেখেন আপনি বলতে পারবেন না। একটু বলে দেখেন, একটা দুইটা সেন্টেন্স বলার পর আর পারবেন না। তো এইগুলা সোহাগ স্যারের এই যে বইটা যারা নিয়েছেন ভালো,
যদি কেউ পারেন তাহলে বইটা একটু নিবেন কাইন্ডলি। এই বইটা আমরা এমন ভাবে সাজিয়েছি অনেক গবেষণা করে, তারপরে বইটিতে আপনারা অনেক কিছু পাবেন, গ্রামার, প্রোনাউন্সিয়েশন, স্পোকেন রাইটিং এবং ভোকাবুলারি। আর স্পোকেন ইংলিশে যদি কেউ দুর্বল থাকেন, আমার যে ছোট ছোট ব্যাচ রয়েছে অলরেডি অনেকেই ভর্তি হয়ে গিয়েছেন, আর এরপরেও যদি কেউ আসতে চান আমার নাম্বারটিতে যোগাযোগ করতে পারবেন, বা ইংরেজিতে আপনাদের সাবজেক্টে আমার পড়া সংক্রান্ত কোনো প্রশ্ন যদি থাকে আমাকে হোয়াটসঅ্যাপে আপনারা যে কোনো সময় আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো দ্যাটস অল ফর টুডে, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। আসসালামু আলাইকুম টু এভরিওয়ান, আল্লাহ হাফেজ।